এই ক্লাসে আমরা অর্থনৈতিক রসায়নের সমস্ত এমসিকিউ 10 মিনিটের মধ্যে সলভ করে ফেলবো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান বিভিন্ন রকম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন শ্রেণীর 1 থেকে 4 নম্বর সদস্য অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরা সব থেকে বেশি পরিমাণে এই প্রাকৃতিক গ্যাসে থাকে। এর মধ্যে আবার প্রধানতম উপাদান হিসেবে থাকে মিথেন। দেখো বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার প্রায় 93 থেকে 98% মিথেন। আবার গ্যাসের যে দুটো টাইপ আছে, শুষ্ক গ্যাসের 93 থেকে 99% মিথেন, আর্দ্র গ্যাসের ক্ষেত্রে 84 থেকে 85% মিথেন। সো মেজরিটি অফ পোর্শন গঠন করে মিথেন। তাহলে এখানে উত্তর কি হবে? CH4 বা মিথেন। এখানে পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট না, জাস্ট কতটুকু বেশি থাকে সেটা বোঝানোর জন্য আমি লিখেছি। এরপর বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এটা অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক দুই ক্ষেত্রেই আসে। তো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। দেখো আমি এখানে সিকোয়েন্সিয়ালি লিখেছি, সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদনে, তারপর শিল্পক্ষেত্রে, তারপর ইউরিয়া সার উৎপাদনে, তারপর বাসাবাড়িতে, তারপর গ্যাসের জ্বালানি রূপে। প্রত্যেকটা অপশন দেখবা যে এই জায়গাগুলোতে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। হয়তো সব থেকে কম বা এরপর আর প্রশ্ন আসবে না যে চা বাগানে কত % ব্যবহৃত হয়, এরকম প্রশ্ন আসবে না। সব থেকে বেশি কোথায় ব্যবহৃত হয় এটাই আসবে, বাট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা একটু দেখে ফেলবা। তাহলে এখানে উত্তর কি হবে? বিদ্যুৎ উৎপাদনে। ওকে, পরের কোশ্চেন দেখো, জ্বালানি মানের বা ফিক্সড কার্বনের ভিত্তিতে কোন কয়লা সব থেকে ভালো? আমরা জানি কয়লা 4 রকম আছে, আমরা একটু সিকোয়েন্সিয়ালি মনে রাখবো। পি লি বি আ, পি লি বি আ। পিতে পিট কয়লা, লিতে লিগনাইট কয়লা, বি থেকে বিটুমিনাস কয়লা, এন্ড এ থেকে অ্যান্থ্রাসাইট কয়লা। তো এইগুলা তুমি যত বাম থেকে ডাইনে যাইতে থাকবে, অর্থাৎ পিট থেকে অ্যান্থ্রাসাইটের দিকে যেতে থাকবা, কয়লা তত উন্নত হবে। কেন? কারণ সেখানে ফিক্সড কার্বনের পরিমাণ বাড়বে। এই কার্বনটাই ডিটারমাইন করে ওই কয়লা থেকে আমি কতটুকু তাপ শক্তি পাবো। সো যত ফিক্সড কার্বন পাবে তাপ শক্তি তত বেশি পাবা। এবং ওই কয়লাগুলো যেহেতু ফিক্সড কার্বন বা ফিক্সড কয়লা, কার্বন যেটা সলিড ওটা বাড়তেছে, সো কয়লাগুলো দেখা যাবে পিট থেকে যত অ্যান্থ্রাসাইটে যাবে তরল থেকে কঠিনের দিকে যাবে। অ্যান্থ্রাসাইট এটা একেবারে কঠিন কয়লা। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য একটু সুন্দর করে মনে রাখবা। তাহলে ফিক্সড কার্বনের ভিত্তিতে সব থেকে ভালো কোনটা বললাম? বাম থেকে ডানে সব থেকে উন্নত। তো এখানে অ্যান্থ্রাসাইট ইজ দ্য অ্যান্সার। এবং এইখানটাতে প্রায় 86 থেকে 88% ফিক্সড কার্বন থাকে। ঠিক আছে। আর সব থেকে নিম্নমানের কয়লা পিট কয়লা, মানে পিট, লিগনাইট, তারপর বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, এভাবে যত ডাইনে যাবা তত ভালো কয়লা। ওকে, এরপর দেখো পরের কোশ্চেনটা, কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান কোনটা? কয়লাতে অনেক উপাদান থাকে, ম্যাক্সিমাম পোর্শনই কার্বন, এর বাইরে নাইট্রোজেন, সালফার, সিলিকন অনেক কিছু থাকতে পারে। বাট এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সালফার সব থেকে ক্ষতিকর। প্রথমত কার্বন তো এসেনশিয়াল উপাদান, এটা ভালো। নাইট্রোজেন এটা সাধারণত রিয়াক্ট করে না, তোমরা জানো অল্প তাপমাত্রায় রিয়াক্ট করে না। সিলিকনও খুব বেশি রিয়াক্টিভ না। এর মধ্যে যে সালফারটা আছে খুবই রিয়াক্টিভ, এবং এই সালফার পুড়ে SO2 and SO3 গ্যাস তৈরি করে। তোমরা জানো যে এই SO2 SO3 গ্যাস পরবর্তীতে অ্যাসিড রেইন করে, পরিবেশ দূষণকারী, এয়ার পলিউশন করে, এবং চোখে মুখে যদি যায় এই SO2 SO3 গ্যাসের বাষ্প তাহলে চোখ জ্বলে। তাহলে সব থেকে ক্ষতিকর গ্যাস কোনটা বলো তো? এটা কিন্তু উত্তর সালফার। প্রশ্নটা চলে আসতে পারে। এরপর দেখো, কয়লার কোন উপাদানটি বাড়লে কয়লার গুণগত মান বাড়ে? তো অলরেডি আমি বলেছি যে আমাদের কয়লা থেকে চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হচ্ছে আমরা এখান থেকে বেশি তাপ শক্তি পাবো। তাপ শক্তি কিসের সমানুপাতিক? কত কয়লা বা কার্বন আছে তার সমানুপাতিক, দ্যাট ইজ সলিড সাবস্টেন্সের সমানুপাতিক। তো এইখানটাতে গুণগত মান বাড়বে যদি তোমার ফিক্সড কার্বন বাড়বে, কারণ তুমি এখান থেকে বেশি তাপ পাবা। ঠিক আছে, ফিক্সড কার্বন যত বাড়বে তত বেশি তাপ পাবা। এরপর পরের কোশ্চেনে যাই আমরা, প্রোডিউসার গ্যাস কোনটা? আমরা এখানে তিনটা গ্যাসের একটু সংকেতগুলো দেখে নেব, প্রোডিউসার গ্যাস, সংশ্লেষ গ্যাস আর ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসটা খুব সহজে মনে রাখা যায়। পানির সংকেত কি? H2। দেখো ওয়াটার গ্যাসের ক্ষেত্রে H2 আছে এবং একটা অক্সিজেন আছে। জাস্ট মনে রাখবা ওয়াটার গ্যাসের ফর্মুলাতে একটা হাইড্রোজেন থাকবে, দ্যাট ইজ H2 থাকবে, এবং অক্সিজেন থাকবে। কার সাথে? কার্বনের সাথে। সবগুলোতে CO আছে। আচ্ছা, সংশ্লেষ মানে কি? সংশ্লেষ মানে তৈরি করা। সো মনে রাখবা সংশ্লেষ গ্যাসে আমরা হাইড্রোজেন তৈরি করি, তো অনেকগুলো হাইড্রোজেন পাবো। তো এখানে 3টা হাইড্রোজেন থাকবে এবং একটা কার্বন মনোঅক্সাইড থাকবে। আর প্রোডিউসার গ্যাসের ক্ষেত্রে মনে রাখবা প্রোডিউসার কেমন? প্রোডিউসার কানা। তো এখানটাতে কো থাকবে এন্ড ন থাকবে, দ্যাট ইজ 2 অণু কার্বন মনোঅক্সাইড এন্ড 1 অণু নাইট্রোজেন। হ্যাঁ, তোমাকে উল্টাপাল্টা অপশন এনে এখানে 1 অণু কার্বন মনোঅক্সাইড, 1 অণু নাইট্রোজেন এগুলা করবে না, তোমাকে এইরকম অপশনই দিবে। সো আমি যে পদ্ধতি বললাম একটু দেখো, মিলে যাবে, মিলাইতে পারবা। তাহলে এখানে প্রোডিউসার গ্যাস কোনটা হবে? 2CO আর N2। এই যে, ঠিক আছে, 2CO N2। এরপর আমরা পরে যাই, নিচের কোনটি কাঁচ বা গ্লাস? কাঁচ বা গ্লাস আসলে সোডিয়াম ক্যালসিয়ামের দ্বিসিলিকেট যৌগ। সোডিয়াম থাকবে, ক্যালসিয়াম থাকবে এবং সিলিকেট থাকবে, এই তিনটা জিনিস মোটামুটি মাথায় রাখো। তো তাহলে এখানে উত্তর হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম দ্বিসিলিকেট। এখন বাজারে যে কাঁচগুলো পাওয়া যায় অনেক টাইপের কাঁচ, এবং এক একটা সংযুক্তি এক এক রকম, এক একটার উপাদান এক এক রকম। সাধারণভাবে যে কাঁচটা আমরা ব্যবহার করি তার সংযুক্তি হচ্ছে Na2O, CaO আর 6 অণু SiO2। তো যেটা বললাম দেখো, সেই সোডিয়াম আছে, ওই দেখো ক্যালসিয়াম আছে, ডিসিলিকেট বা ডাইসিলিকেট, এখানে এই যে সিলিকেট আছে। জাস্ট এইটা অ্যাভারেজে মনে রাখিও, সোডিয়াম থাকবে, ক্যালসিয়াম থাকবে, সিলিকেট থাকবে। ওকে,
আচ্ছা, এরপর দেখো কোন শিল্পে অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ। অ্যানিলিং দেখো এর আরো কিছু প্রতিশব্দ আছে, পান দেওয়া বা কোমলায়ন। তো পান দেওয়া বা কোমলায়ন জিনিসটা হচ্ছে দীর্ঘ সময় ধরে, লম্বা একটা সময় ধরে কাজকে ধীরে ধীরে ঠান্ডা করা। কারণ কাজটাকে তুমি যদি হঠাৎ করে ঠান্ডা করো তাহলে ফেটে যাবে। তোমরা দেখেছো কখনো অনেক উত্তপ্ত কাজ এক ফোঁটা পানি দিলে ঠাস করে ফেটে যায়, কারণ কাজ তাপ পরিবাহী। এখন পুরোটা গরম আছে, ইটস ওকে, বাট তুমি যখন একটা সাইডে পানি দিবা ওই অংশটা হঠাৎ করে সংকুচিত হবে। এখন তাপ তো পরিবহন হইতে পারে না কাচের মধ্য দিয়ে, সো বাইরেটা সংকুচিত হবে, ভেতরটা প্রসারিত থাকবে। তো এই যে ইমব্যালেন্সের কারণে কাজ ফেটে যায়। সো এই জন্য হঠাৎ করে কাজকে আমরা ঠান্ডা করতে পারি না, তো কাজকে ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে ঠান্ডা করতে হয়। এই প্রসেসটাই অ্যানিলিং বা পান দেওয়া বা কোমলায়ন। উদ্দেশ্য ভঙ্গুরতা রোধ করা। তাহলে এটা তুমি কই করো? কাজ শিল্পে করো। ওকে, এরপর আমরা পরে যাই, কাঁচ উৎপাদনে কোনটি গৌণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা মুখ্য উপাদানগুলো মনে রাখবো, তাহলে গৌণ উপাদান দাগাইতে পারবো। দেখো মুখ্য উপাদান বা প্রধান উপাদান হিসেবে কি কি থাকে? একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, একটা Na2CO3, আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমরা একটু আগেই কাঁচের সংযুক্তি দেখলাম, কি কি বলছিলাম আমরা? সোডিয়াম, ক্যালসিয়াম আর সিলিকেট। তিনটা উপাদান মনে রাখো। এখন যদি তুমি অপশনগুলো দেখো, তুমি একটু কিন্তু এটা মনে রাখিও যে সোডিয়ামের সাথে কার্বনেট, ক্যালসিয়ামের সাথে কার্বনেট অ্যান্ড সিলিকন ডাইঅক্সাইড, যেটি সিলিকেট, এই তিনটা একটু মনে রাখো। তাইলে এখানটাতে দেখো সিলিকেট আছে, Na2CO3 আছে, অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইডের তো তেমন কোনো পার্থক্য নাই, এটা একটু তাপ দিলেই ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। সো ক্যালসিয়াম অক্সাইডও কাচের মুখ্য একটা উপাদান। আর Na2SO4 যেটা, এইটা কিন্তু আসলে কাচে ব্যবহার করা হয় না। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে ক। তুমি তিনটা উপাদান মনে রাখো। আর এটা কেন ক্যালসিয়াম অক্সাইড হলো? ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলেই তো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই না? তাহলে এখানে গটাও কিন্তু কাচের মুখ্য উপাদান হিসেবে থাকে। এরপর আমরা পরের কোশ্চেনে যাই, নিচের কোনটি সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল। তো সিরামিক উৎপাদনে আমরা প্রধান উপাদানগুলো মনে রাখবো। দেখো প্রধান উপাদান হিসেবে তিন ধরনের কাঁচামাল আছে। একটা চায়না ক্লে বা চীনামাটি, সংকেতটা লিখেছি খুবই 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 ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। কত অণু? এটা 1 অণু, এটা 2 অণু, পরেরটা ওয়াটারটাও 2 অণু। খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর সিলিকা থাকবে, দ্যাট ইজ SiO2, আর কি থাকবে? ফেলসপার বা বিগালক পদার্থ। তাহলে এই তিনটা প্রধান উপাদান। এখন এখানে যে অপশনগুলো আছে, এই যে SiO2, Na2CO3, Fe2O3 অ্যান্ড NaNO3, তুমি কোনটা পাচ্ছ? চোখ বন্ধ করে প্রথমটাই, এই যে 2 নম্বরে যেটা লিখেছিলাম সিলিকা। ওকে, এখান থেকে প্রশ্ন আসলে ইদার চায়না ক্লে বা সিলিকা তুমি অপশনে পাবা। ফেলসপার সাধারণত দিবে না, জটিল সংকেত মনে থাকবে না তোমাদের। তাহলে এখানে উত্তর কি হবে? অবশ্যই ক হবে। এরপর আমরা পরের কোশ্চেনে যাব। চায়না ক্লের সংকেত কোনটা? অলরেডি আমি বলে ফেলেছি, চায়না ক্লের সংকেত Al2O3, 2 অণু SiO2, আর ওয়াটার থাকবে 2 অণু। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা মনে রাখবো, এবং এর সাথে আরও কিছু সংকেত মনে রাখবো, যেমন বোরাক্স, ক্রায়োলাইট, ডলোমাইট, প্লাস্টার অফ প্যারিস, মোলাইট, ক্রিস্টোবেলাইট অ্যান্ড জিপসাম। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডলোমাইট, প্লাস্টার অফ প্যারিস অ্যান্ড জিপসাম। ডলোমাইট আমি মনে রাখতাম ডলোমলো ক্যালোমেলো, ডলোমলো ক্যালোমেলো। ক্যালোমেলো মানে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। ক্যালো ফর ক্যালসিয়াম, ম্যালো ফর ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ম্যাগনেসিয়াম কার্বনেট এক অণু করে থাকবে, এটা ডলোমাইট। এরপর প্লাস্টার অফ প্যারিস অ্যান্ড জিপসাম, দুটো কিন্তু আলাদা জিনিস। দেখো জিপসামের ক্ষেত্রে ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু পানি থাকে। এখন জিপসামটাকে যখন উত্তপ্ত করা হয় তখন এখান থেকে পানি অণু বের হয়ে যায়, 1.5 অণু পানি বের হয়ে যায়। তখন যেটা তৈরি হয় ক্যালসিয়াম সালফেটের সাথে 1/2 অণু পানি, এটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। দুটো কিন্তু এক জিনিস না, একটাই তাপ দিয়ে আরেকটা তৈরি করা হয়। তাহলে এই দুটো একটু দেখবা, আর একটু দেখতে পারো ক্রিস্টোবেলাইট বা এখানে মুলাইটের যে সংকেতগুলো আছে একটু সুন্দর করে দেখে ফেলবা। ওকে, অন্তত এমনভাবে দেখবা পরীক্ষাতে আসলে যাতে দাগে আসতে পারে। যেমন এটা খুবই সহজ, দেখো ক্রিস্টোবেলাইট 4 অণু সিলিকন ডাইঅক্সাইড, খুবই সহজ। অন্তত চোখে দেখে যাবা, যাতে অপশন দেখে দাগাইতে পারো। এরপর আসো, কাগজের মন্ড প্রস্তুতির জন্য কুকিং লিকার হিসেবে কোনটা ব্যবহৃত হয়? এটাও পরীক্ষাতে আসে, একটু মনে রাখা কঠিন, পার্সেন্টেজ দরকার নেই, আমি জাস্ট এমনি লিখেছি, বইতে লেখা ছিল তাই। তো এখানে কুকিং লিকারে সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সোডিয়াম কার্বনেট, এই 3টা উপাদান থাকে। সোডিয়ামের 3টা যৌগ, একটা সালফাইড দিয়ে, একটা কার্বন দিয়ে, আর একটা OH, দ্যাট ইজ এটা একটা ক্ষার। তাহলে আমরা এখানে Na2S, NaOH আর Na2CO3 পেয়ে গেলাম, আনসার এটা। ওকে, কুকিং লিকার। আবার দেখো একটু দেখে নাও, আর আরেকটা জিনিস আছে ব্ল্যাক লিকার। এখন সব থেকে ঝামেলার হচ্ছে যে নাম ব্ল্যাক লিকার, কিন্তু এর কালার কিন্তু বাদামি। পরীক্ষাতে আসে ব্ল্যাক লিকারের বর্ণ কি, তোমরা কালো দেখাই দিবে না, ব্ল্যাক লিকারের বর্ণ বাদামি। ওকে, আর এর সংযুক্তটা একটু দেখো, এখানে Na2CO3 থাকে, দ্যাট ইজ এই যৌগটা থাকে, কিন্তু এই দুইজনের কেউ থাকে না। এখান থেকে একটু পরিবর্তিত হয়ে Na2SO4 তৈরি হয়। ওকে, প্রথম যে যৌগটা দেখছিল ওইটা সামান্য পরিবর্তিত হয়ে Na2SO4 তৈরি হয়। তাইলে ব্ল্যাক লিকারের উপাদান বা সংযুক্তটা একটু দেখবা, Na2CO3 এর সাথে Na2SO4 থাকে, এবং এখানে আরো বিভিন্ন জৈব অজৈব বিভিন্ন উপাদান থাকে। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে যাব, কাগজের মন্ড বা পাল্পেট বিরঞ্জক পদার্থ কোনটা? তো বইতে কাগজের বিরঞ্জক হিসেবে 4টা পদার্থের নাম উল্লেখ আছে, ClO2, CaO, ClCl, O3, দ্যাট ইজ ওজোন, অ্যান্ড H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। এই 4টা হচ্ছে এখানে বিরঞ্জক বা ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এর মধ্যে সব থেকে বেশি কমনলি ব্যবহার করা হয় CaO, ClCl। এটা কি বলতো? আমরা বাসাবাড়িতে যে ব্লিচিং পাউডার ব্যবহার করি তার সংকেত, এই সংকেতটা কিন্তু লাগে। ব্লিচিং পাউডারের সংকেত কোনটা? অনেকে বলে শিয়াল ও শিয়াল, শিয়াল, এভাবে মনে রাখে, CaOCl, Cl। তাহলে
এইটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। অন্যগুলো হয়, বাট এটা সব থেকে কমন, কারণ এটা সব থেকে অ্যাভেলেবল। তাহলে এখানটাতে কোনটা আনসার হবে? CaOCl। বাকি এইগুলাও কিন্তু অপশনে থাকলে আনসার হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো আমি আরেকটা জিনিস একটু লিখেছি, কাগজের প্রধান উপাদানকে। আমরা যে কাগজটা ব্যবহার করি, কাগজটা কি দিয়ে তৈরি? তোমার হাতে যেটা আছে যে সাবস্টেন্স, এটা কি? আসলে এটা সেলুলোজ। আর আমরা কাগজ তৈরি করি কি দিয়ে? বিভিন্ন গাছ, আখের ছোবড়া, পাতা, অনেক কিছু দিয়ে তৈরি করি, গাছের বাকল। তো ওই উপাদানগুলোতে কি থাকে? কাঁচামালে কিন্তু সেলুলোজের সাথে আরো দুইটা উপাদান থাকে, হেমিসেলুলোজ আর লিগনিন। তো প্রসেসিং এর সময় লিগনিন আর হেমিসেলুলোজ বাদ পড়ে যায়। তাহলে এটা একটু দেখিও যে প্রধান উপাদান হিসেবে কাগজে থাকে সেলুলোজ, কিন্তু কাঁচামালের মধ্যে এক্সট্রা লিগনিন আর হেমিসেলুলোজ থাকে। ওকে, পরের কোশ্চেনে যাই। সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটা? সিমেন্ট উৎপাদনের কাঁচামাল অনেকভাবে লেখা আছে, তুমি ব্রডলি মনে রাখবা। সিমেন্টে শক্ত একটা উপাদান থাকে যেটাকে আমরা ক্যালকেরিয়াস উপাদান বলি, আর একটা নরম কাদামাটি জাতীয় উপাদান থাকে যেটাকে আমরা আর্জেলিয়াস উপাদান বলি। তো ক্যালকেরিয়াস উপাদানের মধ্যে আসলে প্রধান হচ্ছে চুনা পাথর থেকে তৈরি ক্যালসিয়াম অক্সাইড, CaCO3 থেকে তৈরি ক্যালসিয়াম অক্সাইড বা লাইম। ওকে, তাহলে এটা একটা প্রধান উপাদান, চুনা পাথর বা ক্যালসিয়াম অক্সাইড, যেটা হয় বলতে পারো, কারণ একটা তাপ দিয়ে আরেকটা তৈরি করা যায়, অলরেডি বলেছি। আর যে উপাদানগুলো থাকে সেটা সবগুলোকে একসাথে আর্জেলিয়াস উপাদান বা কাদামাটি উপাদান বলে, যার মধ্যে অনেক কিছু আছে। তোমাদের পরীক্ষাতে সব থেকে বেশি আসে অ্যালুমিনা অ্যান্ড ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, এটাও আসতে পারে, অ্যালুমিনিয়াটা সব থেকে বেশি আসে। তো তাইলে ক্যালকেরিয়াসের মধ্যে চুনা পাথর মনে রাখবা, কাদামাটির মধ্যে অ্যালুমিনিয়া, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড সিলিকন ডাইঅক্সাইড। তো এখানটাতে প্রধান কাঁচামাল কোনটা? অবশ্যই চুনা পাথর হবে, ম্যাক্সিমাম পোর্শন ক্যালকেরিয়াস। এরপর আসো, সিমেন্টের কোন উপাদান সিমেন্টের দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী? তো এখানে সিমেন্টে কিছু উপাদান আছে যেটা দ্রুত জমাট বাঁধাতে চায়, আর কিছু উপাদান আছে যেটা জমাট বাঁধানোকে মন্থর করে। দুইটাই কিন্তু পরীক্ষাতে আসে। তো দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী 3CaO and Al2O3। তাইলে এটা কি অপশন আছে? এই যে এটা, ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যে উপাদানটা, এর কারণে সিমেন্ট দ্রুত জমাট বাঁধে। কিন্তু সিমেন্ট দ্রুত জমাট বাঁধলে যেটা হবে, সিমেন্টে ক্র্যাকস তৈরি হবে, ফাটল তৈরি হবে। এটা তো করতে দেওয়া যাবে না। এজন্য আমরা সিমেন্টের মধ্যে জিপসাম যোগ করি। একটু আগেই বললাম জিপসামের সংকেত হচ্ছে CaSO4 আর 2 অণু পানি। তো এটা যোগ করার কারণে সিমেন্টের জমাট বাঁধাটা মন্থর হয়, সো স্ট্যাবিলিটিটা অনেক বেশি হয়। তাইলে জমাট বাঁধা ধীর করে কে? জিপসাম বা CaSO4 ইন্টু 2 অণু পানি। ওকে, সুন্দর করে দেখে ফেলবা, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। ইটিপি এর পূর্ণরূপ কি? ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা কারো আসলে ভুল হবে না, একটু জেনে রাখবা। ইফ্লুয়েন্ট মানে শিল্প কারখানা তরল বর্জ্য। ইফ্লুয়েন্ট মানে তরল। কি ধরনের বর্জ্য? তরল বর্জ্য। তো প্রশ্ন আসে যে এই ইটিপিতে কোন ধরনের বর্জ্য শোধন করা হয়? তরল বর্জ্য। ওকে, তরল বর্জ্য শোধন করা হয়। এরপর আসো, ন্যানোকণের পরিসর কত? তোমরা এটা জানো, খুব ইজি মনে রাখা, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, সহজে মনে থাকে। তাহলে উত্তর হচ্ছে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। যদি কখনো মিটারে দেয় ভুল করিও না, তোমরা জানো 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল 10⁻⁹ মিটার। সো এই কনভার্সনটা একটু দেখে ফেলবা। এরপর দেখো, চায়না ক্লের সংকেত অলরেডি আমরা বলে ফেলেছি, সো এখানে আর টাইম না নেই। ট্যানারি শিল্পে বর্জ্যে থাকা ক্ষতিকর উপাদান কোনটা? ট্যানারি শিল্পে যেসব উপাদান থাকে তার মধ্যে সব থেকে ক্ষতিকর উপাদান হিসেবে ক্রোমিয়াম থাকে। ক্রোমিয়ামের বিভিন্ন আয়ন থাকে। তো দেখো এখানে কেন ক্রোমিয়াম আসছে। আমরা জানি ট্যানিং এর কাজে বা চামড়া প্রস্তুতের কাজে ট্যানিং খুব ইম্পর্টেন্ট একটা ধাপ। তো এখানে আমরা ট্যানিংকে দুইভাবে করি, একটা ক্রোম ট্যানিং আর একটা উদ্ভিজ্জ ট্যানিং। ক্রোম ট্যানিংয়ে ক্রোমিয়াম লবণ ব্যবহার করা হয়, আর উদ্ভিজ্জ ট্যানিংয়ে বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান ব্যবহার করা হয়। তো এই যে ক্রোম ট্যানিং বললাম, এখানে বললাম ক্রোমিয়ামের লবণ ব্যবহার করা হয়, সব থেকে বেশি ক্রোমিয়াম সালফেটটা ব্যবহার করা হয়, এবং এর সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটাও থাকে। তো এই যে তুমি ক্রোমিয়ামের যে লবণটা ব্যবহার করছো, এখান থেকে যে ক্রোমিয়ামগুলো ব্যবহার করছো, এগুলো তো রিলিজ হয়ে যাবে বর্জ্যতে। এবং বাংলাদেশে বুড়িগঙ্গাতে দেখো, ঢাকার মধ্যে একদম ওপেনলি সব বর্জ্য নদীর মধ্যে ফেলাই দিচ্ছে। তো এটা মাটিতে মিশতেছে, পানিতে মিশতেছে, এটাই তো পরবর্তীতে আমাদের ক্ষতি করছে। তাইলে সব থেকে ক্ষতিকর উপাদান কোনটা থাকতেছে? ট্যানারিতে ক্রোমিয়াম। এবং এটা কোথা থেকে আসছে? ট্যানিং এর যে আমরা ক্রোম ট্যানিং, এই ক্রোম ট্যানিং এর ধাপ থেকে আসছে। ঠিক আছে, একটা প্রশ্ন আসে যে ঢাকা শহরে সব থেকে বেশি দূষণ কোনটির কারণে হয়? তো এটা কিন্তু ট্যানারি থেকে হয়, বুড়িগঙ্গাতে। আর দ্বিতীয় কারণ যদি বলো, বা এখন একটু বেশি পটেন্ট হয়ে গেছে বা বেশি প্রিভ্যালেন্ট হয়ে গেছে, বায়ু দূষণটা। ভেহিকেলস থেকে প্রচুর বায়ু দূষণ হয়। ওকে, এরপর আসো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে পিকলিং। পিকলিং করা হয় কি দিয়ে? পিকলিং এটা চামড়া প্রস্তুতকরণের আরেকটা ধাপ। তো পিকলিং হচ্ছে H2SO4 দিয়ে করা হয়। কত পার্সেন্ট? 1.5%। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, পরেরটায় যাও। কোন অ্যাসিডটি কাচকে ক্ষয় করে? তো কাচকে ক্ষয় করে, এখানে যে অ্যাসিডগুলো আছে তার মধ্যে একমাত্র হাইড্রোজেন ফ্লোরাইড। তোমরা জানো এটার কিন্তু ব্যবহার আছে কাচকে বিভিন্ন রকম নকশা করার কাজে। এবং এই কাচের নকশাকে আমরা কি বলি? এচিং অফ গ্লাস বা ইচিং। তাহলে কাচের ডিজাইন বা ইচিং করার কাজে এই হাইড্রোজেন ফ্লোরাইড ব্যবহার করা হয়, এবং
কেন ব্যবহার করা হয়? কারণ এটি তুমি কাচের উপর দিলে কাচে ওই নির্দিষ্ট একটা প্যাটার্নে ক্ষয় হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে পার্মানেন্টলি, এই জন্য। ঠিক আছে, তো কোনটা হবে উত্তর? HF। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন। তো এই তো মোটামুটি এগুলোই ছিল। চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে গুছিয়ে দেওয়ার। অন্তত তোমরা অনুশীলনীর কোশ্চেনগুলো দেখে যাবা এবং যে বইয়ের যে লাইনগুলো দাগানো আছে, যেটা একটু সময় পাচ্ছ ভালো করে দেখে যাবা, ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। আর আমাদের গোল্ড ডিগার্সের যে ব্যাচ, এই ব্যাচটাতে কিন্তু এখন সর্বকালের সব থেকে বেশি ছাড় চলতেছে, কারণ গতকাল হাফিজ ভাই চেয়েছিল যে আর্জেন্টিনা যদি জেতে তাহলে তিনি সর্বোচ্চ ছাড় দেবে। এখন আর্জেন্টিনা তো জিততে পারলো না, আমাদের টিমে আবার ব্রাজিলের যে সাপোর্টাররা ছিল তারা আবার স্পেন জেতার কারণে তারা ডিসকাউন্ট দিচ্ছে। সো যদি এক্সট্রা কিছু জানতে চাও তাহলে প্লিজ নক ইন ইনবক্স, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে।